কি চাই? আব্বা ফোন করে রাগারাগি করছে, তোকে বাড়ি যেতে বললো। যাবো না বাড়ি। রাগারাগি করছে কেন সেটা বলো। রাশেদার চাচি নাকি তোকে নিয়ে ভীষণ গালমন্দ করেছে, তার সন্দেহ করছে তুই রুমুকে লুকিয়ে রেখেছিস। করুক গালমন্দ, খালি আমার বাড়ির সীমানা সে পা ফেলুক, গালমন্দ করুক, ওর গাল আর পা দুইটা আস্ত রাখবো না। আমি এমনি এমনি এলাকা ছেড়ে বইয়ের কাছে আসিনি, ওখানে সব ব্যবস্থা করে এসছে। শুধু রাশেদ একবার গন্ডগোল করুক, আমার বাহিনী তার কি অবস্থা করে দেখবে। আর কিছু বলবে? উজ্জ্বলের রাগান্বিত মুখটা দেখে চুপসে গেল উর্মি। ভাই হঠাৎ কেন রেগেছে? তুই কি রেগে আছিস উজ্জ্বল? একদমই না, এই যে দেখো আমি হাসছি, হি হি হি, হা হা হা। উজ্জ্বল মেকি হাসলো। উর্মি বুঝতে পারলো ভাই হয়তো কোনো ব্যাপারে রেগে আছে। বিছানায় গুটিয়ে বসে থাকা রুমুর দিকে তাকিয়ে উর্মি বলে, বেলা 11টা বাজে, বসে থাকো না, নাস্তা করে যাও। উজ্জ্বল তুই আয়। উর্মি চলে গেল। উজ্জ্বল তার পানে তাকিয়ে দরজা বন্ধ করে তাকালো রুমুর পানে। মুখটা তার পাংশুটে রেখে অতি আবদার সুরে বলে, আরেকবার চান্স দেবে? লজ্জায় হঠাৎ অপ্রস্তুত ভাবে সংকোচে ছিল রুমু। উজ্জ্বলের এমন প্রশ্নে অবাক হয়ে বলে, কিসের চান্স? বুঝতে পারছিস না? বুঝিয়ে বলেন। বুঝে না। পারবো না, আপনি বলেন। উজ্জ্বল ফসফস শ্বাস ছাড়ল। তার এত লজ্জা লাগছে কেন? একে তো মনের বাসনা, অপরদিকে লজ্জা, আর রুমুটাও হয়েছে এক তেরা। সব বুঝেও উজ্জ্বলকে শায়েস্তা করতে না বোঝার ভান করে। উজ্জ্বলকে এসব বুঝে না? খুব বুঝে। একবার লজ্জা ভেঙে দুটির দেহের সন্ধি হোক, আর ছাড়বে না, কিছুতেই না। সারাটা দিন সারাটাক্ষণ রুমুকে জ্বালানো হবে। একমা কি শীত যায়? যায় না। সুযোগ উজ্জ্বলেরও আসবে। যখন কাতর হয়ে উজ্জ্বলের কাছে আসবে, উজ্জ্বল তাকে বুঝিয়ে দেবে বুঝেও না বোঝার ভান করার শাস্তি। উজ্জ্বল যখন ওয়াশরুমের দরজা বন্ধ করলো, রুমু তখন আঁচলে ঠোঁট গুজে হাসলো। উজ্জ্বলকে চালাতে তার একটু বেশি আনন্দ হয়। গত 1 বছর যাবৎ বিয়ে করবি, চল বিয়ে করি। তুই কবে রাজি হবি? চল বিয়ে করি। এসব বলে রুমুর মাথা খেয়েছে উজ্জ্বল। অথচ এখন যখন বিয়ে করার সুযোগটা হয়েছে, তখন বিয়ের পরেও উজ্জ্বলকে জ্বালানো থামানো যাবে না। সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়ল উজ্জ্বল। তার কাজ এখন এই শহরটা ঘুরে দেখা। তাছাড়া হাত একদম খালি, কিছু টাকাও তুলতে হবে। উজ্জ্বল বেরিয়ে যেতে উর্মির হাতে হাতে কাজ এগিয়ে দিল রুমু। দুজনের মাঝে বেশ আড্ডা চলছিল। যেহেতু তারা পূর্ব পরিচিত, তাই কারো মাঝে কোনো জড়তা নেই। দুপুর গড়িয়ে বিকেল হলো। উজ্জ্বল দুপুরে খেতে আসেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। অসময়ে তামিমকে বাসায় আসতে দেখে বেশ অবাক হয় উর্মি। তামিমের অফিস ছুটি এত তাড়াতাড়ি তো হয় না। উর্মি বলে, এত তাড়াতাড়ি এলে যে? বাড়িতে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। আম্মা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়েছেন, আব্বা হসপিটাল নিয়ে যাচ্ছে। সে কি কথা? অবস্থা কি খুব খারাপ? জানি না, আমার মাথা কাজ করছে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও, ব্যাগ গুছিয়ে নাও, আমি গাড়ি ধরিয়েছি, কিছুক্ষণ পরেই আসবে। উর্মি অপেক্ষা করলো না। তাড়াতাড়ি আলমারি খুলে প্রয়োজনীয় জামা কাপড় ব্যাগে ভরল। এখান থেকে উর্মির শ্বশুর বাড়ি যেতে প্রায় 2 ঘন্টার রাস্তা, তাই যত দ্রুত সম্ভব রওনা হলো তারা। বাসায় একা পড়ে রইল রুমু। তামিম অবশ্য বাসা ছাড়ার আগে উজ্জ্বলকে ফোন করে আসতে বলেছে। রুমু বাসায় একা, সে যেন তাড়াতাড়ি আসে। রৌদ্রমাখা আকাশটায় হঠাৎ মেঘ করেছে। অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে ব্যস্তময় শহর। এতদিনের ভ্যাপসা গরমে হঠাৎ মেঘের শহরে জোরে স্বস্তির সংকেত দিচ্ছে। তবে এই স্বস্তিতে খুশি হতে পারল না রুমু। অনেকটা সময় পেরিয়ে গেল, উজ্জ্বল এখনো আসেনি। আকাশ ডাকতে শুরু করেছে। সময়ের তালে তালে সেই ডাক বেড়েছে।
ধীরে ধীরে বাতাসের তাণ্ডব বাড়ল অশরী ঝড়ে। গাছপালার উতাল পাতালের ভয়ে কুঁকড়ে গেল রুমু। একা একটা বাসায় এমন ভয় কাতরে রুমু কি করে শান্ত থাকবে? একে তো ইলেকট্রিসিটি চলে গেল, তার উপর বিজলি এবং বজ্রপাত সব মিলিয়ে ভয়ে কাঁপতে থাকে মেয়েটা। এই মুহূর্তে যত প্রকার বিশ্রী গালি আছে উজ্জ্বলকে দিতে মন চাইল তার, কিন্তু আবার মনে পড়ল উজ্জ্বল হয়তো দূরে কোথাও গেছে, আসতে নিশ্চয়ই দেরি হচ্ছে, সেও হয়তো ঝড়ের কবলে পড়েছে। সব মিলিয়ে অনুভূতি শূন্য হয়ে দম খেচে বসে রইল মেয়েটা। চিন্তায় চিন্তায় অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে ফোন করতে পারলে মনে শান্তি পাওয়া যেত। সমস্যা বাঁধল রুমুর ফোনটা উজ্জ্বলের কাছে। হঠাৎ দরজার খটখট শব্দে উঠে দাঁড়ালো রুমু। দ্রুত দরজা খুলে উজ্জ্বলকে দেখতে পেয়ে মনে স্বস্তি ফেলল। দেখ, বেঁচে গেছে, অনেক দূরে গিয়েছিলাম। কাক ভেজা হলেন কি করে? কোথাও থামেননি? না, চাইলে বাইকটা কোথাও রেখে ছাউনিতে অপেক্ষা করতে পারতাম। তুই বাসায় একা, তাই ঝড় মাথায় নিয়ে ছুটে এসেছে। এ কি, তুই কাঁদছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো, দ্রুত বাথরুমে যান। এ কি বউ, কাঁদছো কেন? এই বউ, কাঁদছো কেন? ভয় পেয়েছিস? এই তো চলে এসছে। দেখলি, তোর কথা কত ভাবি, তত ভালোবাসিস না। ভালোবাসা যখন সময় হবে ভালোবাসা যাবে। সময়টা হবে কবে? রুমু ঠোঁট বাঁকিয়ে অন্য রুমে চলে গেল। উজ্জ্বল জামা পাল্টে মাথা মুছে বসলো বিছানায়। ঝড়টা তখনও কমেনি, বরং তুমুল বৃষ্টি আর বজ্রপাত সময়ের তালে তালে বেড়ে গেল। এই ঠান্ডায় উজ্জ্বলের জন্য এক মগ কফি বানিয়ে ফিরল রুমু। এক চুমুকে বিষাদে ভরে গেল উজ্জ্বলের মুখ, তবে রুমুকে কিছুতেই বলল না সে। বউটা প্রথমবার নিজ হাতে বানিয়েছে, কিছু বললে কষ্ট পাবে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, এখনো ইলেকট্রিসিটি আসার খবর নেই। একটা শীতল দিনে রোমান্টিক ওয়েদারে বউটা আশেপাশে ঘুরঘুর করছে, অথচ উজ্জ্বল হাত পা কোলে নিয়ে বসে আছে। এ কি মানা যায়? আমার ফোনটা দিন উজ্জ্বল ভাই। কেন? এভাবে হাত পা গুটিয়ে কতক্ষণ বসে থাকা যায়? ফেসবুকে যাব। তুই সিম অন কর, ফেসবুকে যা, আর তোর ভাই লোকেশন পেয়ে তোকে পিস পিস করে বস্তা বাঁধুক, এটাই তো চাস? সিম বাদ, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলে দিন। কেন ফেসবুকে পোস্ট করবি? তা কি পোস্ট করবি? রোমান্টিক ওয়েদার, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার, আজ সিঙ্গেল বলে আর জামাই নেই বলে কাঁথা জড়িয়ে ঘুমাই, এসব পোস্ট দিবে? রুমু বুঝতে পারলো উজ্জ্বলের খোঁচা। প্রতিবার বৃষ্টি হলে রুমু এসব পোস্ট করে, আহাজারি করে। তার এই পোস্টকে ঘিরে আমেজে মেতে থাকে তার বন্ধু দল। এসব পোস্ট দিব এবার ফোন দিয়ে। তুই এখনো সিঙ্গেল? এই, তোর চোখে কি জলজাত মানুষটাকে নজর আসে না? উজ্জ্বল ভাই ভালো। কে ভাই? কে ভাই? আগে এই প্রশ্নের জবাব দিবি। ভুলে মুখ ফসকে বেরিয়ে গেছে, এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো আমার ভাই। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বল উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমি ভাই, আজ তোকে বোঝাবো আগে উজ্জ্বল ভাইয়ের মধ্যে আর এখনকার উজ্জ্বলের মধ্যে কি পার্থক্য। উজ্জ্বল রুমুর কাছে ক্রমশ এগিয়ে এলো। রুমু দ্বিধাদ্বন্দ্বে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ধাক্কা লাগে। উজ্জ্বল হাসে। শার্টের বোতাম মাত্র দুটো খুলতে রুমু উজ্জ্বলকে বাধা দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে তাকাতে রুমু নিজেই উজ্জ্বলের শার্টের বোতাম খুলে দেয়। উজ্জ্বলের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতে উজ্জ্বল হাত ধরে নেয়। রুমুর প্রেম প্রেম চাহনি উজ্জ্বল বুঝতে পারে, তবুও সুনিশ্চিত হতে প্রশ্ন করে, ইয়েস অর নো? ধরে নিন কোনো উত্তর নেই। তাও নীরবতা সম্মতির লক্ষণ। উজ্জ্বল রুমুকে পাঁজো কোলে তুলে নেয়। ভয় গালটা শুকিয়ে যায় রুমুর। খোলা জানালায় উঠার পাতাল বৃষ্টির শব্দ উত্তাল করে দুটো মন। উজ্জ্বল স্বেচ্ছায় রুমের লাইট অফ করে। অন্ধকারে রুমুকে জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। রুমুর সারা শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের আন্দোলনের বাড়ি খাচ্ছে উজ্জ্বলের কানে। বেচারা উজ্জ্বলের তৃষ্ণার্ত ঠোঁটজোড়া প্রেয়সীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায়। দুজোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে। রুমুর বাধা দেওয়ার তাড়া নেই, বরং উজ্জ্বলকে নিজের আবদার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরছে। মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ণ স্পর্শে বেসামাল করে তুলল। রুমু যখন নিজের নিয়ন্ত্রণ হারা, তখনই উজ্জ্বল রুমুকে রেখে উঠে দাঁড়ায়।
কন্ট্রোললেস উজ্জ্বল নিজেকে কন্ট্রোল করে বিছানা ছেড়ে বারান্দার থাই গ্লাসটা খুলে দেয়। এক দমকা বাতাসে শীতল হয়ে যায় তার শরীর। উদাম শরীরটা টান টান করে কোমরে হাত গুজে দাঁড়ায়। রুমু ভীষণ অবাক হয়। উজ্জ্বল এমনটা কেন করলো? এই ছেলের মনে চলছে কি? রুমু উঠে বসে কোনো মতে গায়ে শাড়ি জড়িয়ে বিছানা ছেড়ে বারান্দায় আসে। উজ্জ্বল রুমুর অবাক চাহনি পরখ করে বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? কাজটা কি খুব ভালো হলো? সরি, হঠাৎ মাথায় আসলো অনুমতি ছাড়া কিছু করলে সেদিনের মতোই যদি তুই অজ্ঞান হয়ে যাস, তাই ভয়ে চলে এলাম। তাছাড়া তুই তো অনুমতি দিলি না। অনুমতি দেওয়া কি খুব দরকার? সব বুঝেন আর ফালতু লোক থাকেন বারান্দায়, রুমে আসবেন না। আর কখনো যদি চান্স চান খুন করে ফেলবো। রুমু রেগে মেগে রুমে ফিরল। উজ্জ্বল বুঝতে পারল বউ জবরদস্ত খেপেছে। রুমু যখনই অন্য রুমে পা বাড়ায় তখনই তাকে ধরে নেয় উজ্জ্বল। টেনে এনে জড়িয়ে ধরে বুকের মাঝে। এত রাগ? অনুমতি দিচ্ছিস তবে? না। তাহলে বুঝতে পারছি কলিকাতা হারবাল আমার না, তোর প্রয়োজন। আমি সৈয়দ উজ্জ্বল আনিস, একবার যখন বলেছি প্র্যাকটিক্যালি দেখিয়ে ছাড়বো। রুমু নিজের জেদটাকে ধরে রেখে উজ্জ্বলের ডাকে সাড়া দিল না। জেদ দেখিয়ে অনেকক্ষণ ঝুট ঝামেলা করলো, তবে লাভ কি হলো? উজ্জ্বলের বলবান দেহের সাথে কিছুতেই পেরে উঠল না। উজ্জ্বল যখন তাকে তুলে বিছানায় ফেলল, মেয়েটা তখন ভেবেই নিয়েছিল আজ বোধহয় তার পিঠের হাড় ভেঙে খান খান হয়ে গেছে। উজ্জ্বল ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল। রুমু আবিষ্কার করল অন্যরকম উজ্জ্বলকে, যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে। গলায় ঘাড়ে এলো পাথারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হলো। যত্নে পরা শাড়িটা উজ্জ্বল কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে। রুমু ভেবেছে উজ্জ্বল হয়তো বেপরোয়া হয়ে উঠেছে। রুমুর ভালো মন্দে ছেলেটা মাথা ঘামাবে না। অথচ দুটি দেহের সন্ধিক্ষণে উজ্জ্বল এতটাও বেপরোয়া হয়ে যায়নি, বরং নিজের কেয়ারিং স্বভাবটা রেখে প্রশ্ন ছুড়েছে। ঠিক আছে? তুই থেকে সম্পর্কটা তুমিতে রূপান্তরিত হলো। এর আগে কি সম্পর্ক ছিল মাথাতেই নেই। উজ্জ্বল শুধু রুমুকে চেয়েছে। মেয়েটার দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্ব জানান দিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমায়। অবশ্য উজ্জ্বলের এই ঘুম 1 ঘন্টাও স্থায়ী হয়নি। বৃষ্টিমাখা সারাটা রাত উজ্জ্বল রুমুকে জ্বালিয়েছে, ভালোবাসার অত্যাচারে বন্দি করেছে। রুমু চুপচাপ সব হজম করলেও একটা সময় ঘুমের লোভে তক্ত বিরক্ত হয়ে যায়। উজ্জ্বলকে ঝাড়ি দিয়ে গা থেকে সরানোর বৃথা চেষ্টা চালিয়ে বলে, আর কত? মাত্র শুরু, অল্পতে অধৈর্য। ঝড় বৃষ্টির রাতটা কেটে ভোর হয়ে এলো, যদিও বৃষ্টির দাপট এখনো কমেনি। স্বামীর বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে আনিকা। রাশেদ স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং হলেও হুটহাট রেগে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দেয়। রাশেদকে ভালোবেসে ঘর ছেড়ে পালিয়ে যায় আনিকা। মেয়েটার স্বপ্নের সংসার সাজিয়েছে শুধু রাশেদকে ঘিরে। পড়াশোনা বেশি দূর করা হয়নি তার। ঘুমোবে না? সকালে উঠে কাজে যেতে পারবে? আনিকার প্রশ্নে রাশেদ হাই তুলে নড়ে চড়ে উঠে। মেয়েটার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, ঘুম আসছে না? তবে আমাকে ঘুমোতে দাও। সারাদিন যদি ঘুমে ঝরতে থাকি তবে কাজ করব কখন? রাশেদ স্মিত হেসে আনিকাকে আরো কাছে টেনে আনে। মেয়েটার উন্মুক্ত পিঠে চুমু খেয়ে বলে, কাজের খালা আছেন, তাও কেন কাজ করো? আর এই বাড়ির ভবিষ্যৎ করতে তুমি হাতে হাতে এগিয়ে দেবে। এই যা যা। কাজ দেখলে আমি বসে থাকতে পারি না। রাশেদ চুপসে রইল। হঠাৎ তার মাথায় ভর করেছে কিছু চিন্তা। মনে থাকা সন্দেহকে সঙ্গ দিয়ে বলে, রুমু এখন কোথায় বলতো? মেয়েটা পালিয়ে গেল কোথায়? যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। ভালো আছে মানে? আরে খারাপও তো থাকতে পারে। সত্যি করে বলো তো, রুমুর পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত নেই তো? কি 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 বলছো তুমি? তোমার কোন কথার অবাধ্য আমি আজ পর্যন্ত হয়েছি বলো? জানি হও না, আরে হতেও তো পারো। রাশেদ, আমাকে শুধু শুধু সন্দেহ করছো কেন? শুধু শুধু নয়, আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি রুমুর পালিয়ে যাওয়া নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই।
মেয়েটা কোথায় আছে নাকি মরেছে সেই নিয়েও তোমার দুশ্চিন্তা নেই? রাশেদ দাঁতের দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার ক্ষেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিরমিরিয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন আমার কাছেই ছিল। একমাত্র তুমিই দেখেছো আমি এসব কোথায় রেখেছিলাম। তাহলে রুমু পেলো কি করে? এইসব প্রশ্ন শুরুর থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো মনে রেখো। হ্যাঁ। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামলো মুষলধারের বৃষ্টি। পানির কণা যে এখনই জানালার ঠাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়েচড়ে উঠতেই উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছিস ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমাতে দিচ্ছিস না নিজে ঠিকঠাক ঘুমাচ্ছিস? উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদরে ডাক, ছেলেটা পিট পিট চোখে তাকায় রুমুর পানে। বলো বউ। আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছাড়ুন, আমার ঘুম দরকার। তোকে ছেড়ে ঘুমানোর ইচ্ছে নেই বউ। ঘুমোতে হলে আমাকে জড়িয়ে ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমাদের জ্বালিয়েছে, ভালোবেসেছে, আর তুই এত বড় অপবাদ দিলে? ঠিক আছে, ঘুমা। রুমুর বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন রাগে রুমু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল, তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছেড়ে ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি? ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজর বুলাতে গালে বেশ কয়েকটি চুমু খেল। বউ, তোর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার চুমুতে পিম্পল টিম্পল সব তাদের বংশ গুটিয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুঁচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবনে থাকে তবে জীবনেই ভালো। দুজন মিলে এখন থেকে জীবনে জীবনে খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমাতে দেন। আমি যদি জানতাম আপনি এমন কেমন? কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজারটা টেনে টেনে সারা শরীর টান টান করে বলে, ওকে, ঘুমা। জ্বালাতন করবো না, তবে 5 মিনিট সময় দিলাম, জামা কাপড় পরে ঘুমাবে। আমি আমার কন্ট্রোল হারাতে পারি এই ক্ষেত্রে নিজেকেও নিজে বিশ্বাস করে না। রুমু ঠোঁট বাঁকালো। গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ডয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে, উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে জগতের নায়িকারও ফেল। উজ্জ্বল খবরদার ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেবো আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে, এখন কিছু বললে আবার চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি জলদি খাবার গরম করলো। গতকালকে সব খাবার ফ্রিজে ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমে টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারল। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে ফ্রেশ লাগবে। রুমু উঠে বসল, কিন্তু আবার বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খেঁচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলল উজ্জ্বলের গায়ে।
বিয়াদব লোক রয়ে সয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস, তখন তো। এই চুপ! রুমু চেঁচিয়ে উঠল। তা দেখে হাসলো উজ্জ্বল। মেয়েটাকে পাজা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল সেরে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবে। যান বের হন, এবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য। দেখলি, এখন আমি কিছু বলেছি? তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার থেকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল একবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্ট টেনে খুলে ফেলল। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে? যে পুরুষের যেখানে কন্ট্রোলেস হওয়া দরকার সে সেখানে হয়, যেমনটা আমি হচ্ছে। রান্নাবান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা। এর বেশি কিছু তার ধারণাতেও নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতো ছোটাছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘোরেও তার আবল তাবল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই সময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাখতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বোলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করল না, বরং সারাটা রুমে কাঁথা মরিয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন করছেন কেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মরিয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকে জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটত আর আবল তাবল বকবক করত। এসবে তাকে একমাত্র সামলাতে পারত তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো ঘরে ভরতে হবে। কি মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছু করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভেসে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয় লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করলো না সে। দাঁড়িয়েছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরল উজ্জ্বলকে, অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে, রুমু চল কই মাছ ধরি। উজ্জ্বল, এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। হুম। চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমুর এসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুমু, তুমি ভয় পেও না। জ্বর উঠলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখি বড় হয়েও একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন রাখলো। উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে গেল প্রায় 3 ঘন্টা। সন্ধ্যা নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে, একদম ভদ্র ছেলের মতো।
চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম। টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, যা নিয়ে আয়। ঠোঁট কুঁচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়ম আনল। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়ম নিয়ে আচার খেতে লাগলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিভে লোল পড়ে যাচ্ছিল। রুমু, এসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালের প্রিপারেশনই রেখেছিলাম। ওমা, এখন থেকে উল্টে আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসল। আরেকটা লজিক আছে, টক খেতে কেন মন চাইছে? টক খাওয়ার কথা তোর, আমি কেন খাচ্ছি? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস, যাতে আমি রেগে যাই? বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সে মহিলা জিনটা কি তুই নয়? একদমই না। উজ্জ্বল প্রত্যুত্তর করল না, থম মেরে বসে রইল। এক বয়ম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের দরুনে আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। মাঝারি আকারের বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচণ্ড রোমান্টিক সিজম মেয়ে। বিয়ের আগে কত কি ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো, এরপর থেকে কোথায় পালালো রোমান্টিকতা? উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না। মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না। বললেই হলো আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছে, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দায় গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল ভয় লাগছে তো? বাজির শব্দে কি আপনার ভয় লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ, দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখলো। ভেজা চোখের পাতায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনল? মোটেও না। তীর করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর দুহাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলো পাতারে চুমুতে ভরিয়ে দিল। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমুর চোখ খিচে রইল। দুটি দেহ ভিজে একাকার। এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতে রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন, ঔষধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ, প্রতিদিন 6 বেলা করে ওষুধ না খেলে বাঁচবো না রে। উজ্জ্বল, এই ওষুধ, কথা বলে না, চুপ। উজ্জ্বল থমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দার দরজা খুলতে আলো দেখা পেয়ে দুজনে অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোমরা বৃষ্টিতে ভিজদাছো কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্কারা করো? বৃষ্টিতে ভিজা কিসের ওষুধ খাও? আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ, সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসই আছে, তাই সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজই অমৃত। রুমু দাঁত কিরমিরিয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না। তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রুম ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছ? আমি কি পালিয়ে যাচ্ছি? জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে।
পঞ্জিভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানালার কিনারায় বসে আছে মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করো না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করো না। দেখ, তুই রাগ করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। তাও কথা বল। হ্যাঁ ডার্লিং। রুমু উঠে গেল রান্নাঘরে, গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে, রাতে ঘুমাতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। সেন্টু গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকা বাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রুমু পেছন ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা দেখে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতের টান লেগে সেই সাথে চামচ স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তে ছন ছন শব্দে ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহন রূপে তারা তাজ্জবনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, সো হট সুন্দরী। উজ্জ্বল পেছনে তাকাতে বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথরে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটে পালিয়ে যায় নিজের রুমে। তামিম হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা। রুমু, তোমার কপাল পুড়লো। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ রফা দফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নেই। কেন নাই? মান সম্মানের 12টা বাজে আবার বলছিস? তুই সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওভাবে না হেসে আমাকে ইশারা বলতেও তো পারতি। আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলে ছিল না, বিশ্বাস করুন। আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটাই চিমটি কেটে দিতাম। রুমু পুনরায় হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল, দাঁত কিরমিরিয়ে বলে, খুব হাসি হচ্ছে, দাঁড়া তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে, গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খিচে চুপসে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে বিজয়ের হাসি হেসে বলে, যা, দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবে আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরো বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেলল ওড়নার সাহায্যে। এ কি রুমু, এভাবে মুখ ঢেকেছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়নাটা টান দিতে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। উর্মির লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বসিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে গেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে। এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে, এ ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও
বর্তমানে অনেকেই কানাঘুষা করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই, আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টক বগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসলো চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পড়ে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চবন করতে মুখ কুচকে বলে, এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না, লাগে না। তুই পাশে থাকলে লজ্জায় উড়ে যায়। আচ্ছা, ওই হিমেলের সাথে আমার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগে এই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? তুই খাতো, বাসর ফাসর শেষ করে নিষেধ হয়ে গেছে। তুই আসলে ফাউল ফাউল কথা বলতে। আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামাতে বলে, বউ, রাগ করো না, আসো আসো। আর কি খাবে? আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমাকে খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নিরে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দে ছুটে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করলো। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে, পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফেলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা, ভাত দাও। আমি বাড়ি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে সেখানেই আছে, নিরাপদে আছে? হুম, তাহলে? বাদ দাও। রাশিদার ঝামেলা করেছে? সে তো প্রতিদিনই করে। ওর বাড়ির উঠান থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করা যায় বলতো? যতদিন না ওর মুখটা সেলে করতে পারছে। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান্নামে যাক। খেতে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়েছে। হুম মানে? মানে উজ্জ্বল, তোর মতি গতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ছেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছে আম্মা। মজা করছিস? একদম না, তোর মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দেগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না, রুমুকে ছাড়বো না। ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা, টাসকে খাইও না। রসের ঝামেলা পাকালে ঝুমুতে ছাড়বো না। কাবিন স্বেচ্ছায় বেছে নিছে। ওই মেয়ে যদি তোরে ছেড়ে? ছাড়বে না, মগজ ধুলাই করছে। নার্গিস কিছুই বললেন না। তিনি কিছুক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান।
উজ্জ্বল কিংকর্তব্য বিমূঢ়। এটা কে হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনি নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ড। দিনে দুপুরে এই ছেলে খুনাখুনি করতে দ্বিধা করবে না। তার একমাত্র ছেলে, ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা মেনে নেবে না। সৈয়দ শামসুল গভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস। ইচ্ছে করছে গায়ের সব শক্তি ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে। যদিও এমন একটা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতে দেখতে পায় রুমু কাঁদছে। এই তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়। তাহলে রুমু কেন এই ভেবেছিল রাশিদ ফোন করে নিশ্চয় বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য।
অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরল উজ্জ্বল, যার ঠিক আছে? না, ঠিক নেই। উর্মির উপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকাধমকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কি না শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কে মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানলো এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্য কোলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য রইল না। নিজ কক্ষে কি হলো? মুখে কোনো কথা নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার্পেটে আমি জানি তো। তোর মাস্টার জলসা, তোর মা স্টার জলসা, যে বাংলা সিরিয়ালে কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না, তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয়, কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রুমু রেগে গেল। পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন। আমার মা খারাপ, কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস রমু। আমার মাথায় হাই ভোল্টেজ গরম আছে, লোড নিতে পারছি না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। কি ঘটবে? বউ হিসেবে অস্বীকার করবেন? তুই বেশি বলছিস রমু। আপনি কম করেছেন, বিয়ের স্বাদ মিটে গেছে। এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেটার রাগের দরুনে রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমু কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে হতে হয় পানি। অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধহয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টনটন করে বিকশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একদলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একটা জল্লাদ মহিলা।
উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না। দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই, আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যা ইচ্ছে তাই কথা বলে যাচ্ছে। এসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। আপনার নার্সকে বলুন থামতে। ক্ষতের স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল। আর আপনি ফোনে প্রেমলাপ করছেন? নেব না হসপিটালের চিকিৎসা, তবে আমি এমনি এমনিতে যাব না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল বসলো। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে, দু চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এ বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয় বুঝতে পারল উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরলে 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে। রুমুকেও অপমানিত হতে হবে, এসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতরে রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো, অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল খোলা করল। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগে জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েটাকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে উজ্জ্বল, যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গটগটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতে দরজা বন্ধ করে নিশ্চিত হলো রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতেই উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গেল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ থেকে আটকে উঠে সে। বন্ধ চোখের পাতা ফটাফট খুলে ফেলল উজ্জ্বল। হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ, জাহান্নামে। কোথায় যাবে? যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সে নারী এমনিতে জাহান্নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সোয়াব কামিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টনটন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা।
আগ বাড়িয়ে কেউ কারো সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরো 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। গুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনের দুকোনায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্তপোক্ত দেমাকি ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। একে আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না, কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়ে। রুমু কম যায় না। বালিশ টেনে সরিয়ে ফেলে উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকি দিতে দিতে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না, মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না। আমি কান্না থামাতে পারছি না রে বউ। আর জোরে কাটলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? এই শুনেন, এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোল আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝেও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই। না রাগে, না জেদে, না রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলেরও কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই করতে কখন যেন চুমু খাওয়ার রুছিলে আমার ঠোঁট কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়া কামড়ে ট্রেনিং আমিই দিয়েছিলাম, এখন তো সাইড এফেক্ট ভোগ করছে।